ওপারের মানুষ এপারে পার করে রাতে তার নৌকা নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় হঠাৎ আকাশে প্রচুর মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়, সাথে বজ্রপাত। হঠাৎ আকাশে এত মেঘ আসলো কোথা থেকে? এই তো বেশ ভালোই ছিল। এই বৃষ্টির মধ্যে তো নৌকা নিয়ে পার হওয়া তো কষ্ট। এইদিকে তো কোলে ছেড়ে মাঝ নদীতে চলে এসেছি। এখন এখন আমি কোন দিকে যাব? হারান মাঝি চিন্তা করছিল কোন দিকে যাবে, আর তার হাতের বৈঠা দিয়ে নৌকা ঠিক করে রাখছিল। হারান মাঝি যখন নৌকা ঠেকাতে ব্যস্ত ছিল, এমন সময় হঠাৎ হারান মাঝির কানে ভেসে আসে কারোর কথার শব্দ। হারান মাঝি, বাড়ি ফিরছিস? কে কথা বলে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে যে তুই দেখতে পাবি না হারান। এই বলে হারান মাঝি এইদিক ওইদিকে তাকাচ্ছিল। হঠাৎ করে হারান মাঝি দেখে তার নৌকার সামনে কে বসে আছে। লোকটার মুখ চাদর দিয়ে পেঁচানো ছিল, তাই হারান মাঝি তাকে চিনতে পারে না। তোমার সাথে হারান মাঝি তখন নদীর দিকে তাকায়। সে দেখে অনেক লাশ নদীর জলে ভাসছে। এই দেখে হারান মাঝি আরো বেশি ভয় পেয়ে যায়। আমাকে তোমরা বাড়িতে ফিরতে দাও, আমি বাড়ি যাব। এই বলে নৌকার সামনে বসে থাকা লোকটা উঠে দাঁড়ায় আর বিকট শব্দে হাসতে থাকে। লোকটার হাসির শব্দে যেন নদীর জল কেঁপে কেঁপে উঠছিল। হারান ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখে একটা জলের ঝড় এই দিকে আসছে। দেখতে দেখতে জলের ঝড় এসে মুহূর্তে হারান মাঝির নৌকাটা নিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। এখানে তো কোনো গাড়ি দেখছি না, এখন যাবি কি করে? চিন্তা করিস না, ঠিক একটা না একটা গাড়ি পেয়ে যাবো। শোন, আমি কিন্তু পায়ে হেঁটে যেতে পারবো না, কোনো কিছুর ব্যবস্থা কর। শোন প্রীতম, এখান থেকে একটু দূরেই নদী, চল না ভাই, একটু কষ্ট করে হাঁটি। না না, আমি তা পাচ্ছি না। সুজয় প্রীতমকে অনেক ভেবে পায়ে হেঁটে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু প্রীতম সুজয়ের কোনো কথায় রাজি হয় না। এমন সময় সুজয় দূরে দেখে একটা গরুর গাড়ি আসছে। গরুর গাড়ি হলে যাবি তো? আই হেঁটে যাওয়া না গেলেই হবে। আচ্ছা বেশ, দেখছি গরুর গাড়িটা নিয়ে যাওয়া যায় কিনা। সুজয় আর প্রীতম কথা বলতে বলতে গরুর গাড়িটা তাদের সামনে এসে দাঁড়ায়। কোথায় যাবেন বাবু? দাদা, আমাকে হরিপুর নদীর ঘাটে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, তবে ভাড়াটা কিন্তু একটু বেশি দিতে হবে। সে জানে আর নেবেন, আগে চলুন তো। ঠিক আছে, উঠে বসো। গাড়োয়ানের কথা শুনে প্রীতম আর সুজয় গাড়িতে উঠে বসে। তারপর গাড়োয়ান তার গরুর গাড়ি চালাতে শুরু করে। গাড়িটি চলতে চলতে মেইনের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তায় চলে আসে। তুই না বললি বেশি দূরে না, কাছে নাকি সেই নদীর ঘাট? কিন্তু আমি তো নদী তো দূরের কথা, কোথাও একটু জলও দেখছি না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আরে গরু মানুষের থেকে বেশি জোরে হাঁটে নাকি? শোন, এই জঙ্গলটা পেরোলেই নদী। দেখা যাবে কত দূরে।
প্রীতম আর সুজয় কথা বলতে বলতে গাড়িটা নদীর পাড়ে এসে থামে। হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় সুজয় বলে, দেখ আমরা চলে এসেছি। বাবা নামেন, আমরা পৌঁছে গেছি। গাড়োয়ানের কথা শুনে প্রীতম আর সুজয় গাড়ি থেকে নেমে গাড়োয়ানের ভাড়াটা বুঝিয়ে দেয়। গাড়োয়ানের ভাড়াটা নিয়ে চলে যায়। কত সুন্দর নদীটা। সুন্দর তো বটেই, দেখতে হবে না এলাকাটা কাদের। হয়েছে হয়েছে, এবার চল। যাবো তো ঠিক আছে, কিন্তু ঘাটে তো কোনো নৌকা দেখছি না রে। তাই তো দেখছি। আচ্ছা চল, আমরা নদীর পাড়ে গিয়ে একটু অপেক্ষা করি, যদি আমাদের দেখে কোনো মাঝি আসে। এই বলে সুজয় আর প্রীতম হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। তারপর তারা নৌকার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে একটা নৌকা নিয়ে মাঝি আসে। কোথায় যাবেন বাবু? আমরা নদীর ওপারে যাব কাকা, আমাদের একটু পার করে দেবে? আমি তো মাঝি, আমার কাজ হলো মানুষকে পার থেকে ওপারে পার করা। চলে আসুন, দ্রুত নদী পার হতে হবে। এইদিকে যে সন্ধ্যা লেগে আসছে, সন্ধ্যার পর আর এই নদীতে থাকা যায় না। মাঝির এমন কথা শুনে সুজয় আর প্রীতম দ্রুত নৌকায় উঠে গিয়ে বসলো। তারপর মাঝি নৌকা চালাতে শুরু করলো। কাকা কি যেন বলছিলে, সন্ধ্যার পর নাকি নদীতে থাকা যায় না? হ্যাঁ ঠিকই বলছি, সন্ধ্যার পর থেকে নদীতে যে দিনারা আসে। দিনারা মানে ঠিক বুঝলাম না। বাবু আপনারা শহরে থাকেন, এই সব তেনারা বলতে তো আর বিশ্বাস করবেন না। আপনি কি ভূতের কথা বলছেন? বাবু ঘাটে চলে এসেছি, নামুন। প্রীতম আর সুজয় নৌকা থেকে মাঝিকে ভাড়া দিয়ে হাঁটতে শুরু করে। এইদিকে সন্ধ্যা লেগে এসেছে। রাস্তা দিয়ে যখন প্রীতম আর সুজয় হাঁটছে, হঠাৎ মনে হয় তাদের পিছু পিছু কেউ যেন আসছে। প্রীতম হঠাৎ দাঁড়িয়ে পড়ে, সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে যায়। কিরে হঠাৎ এইভাবে দাঁড়িয়ে পড়লি যে? মনে হচ্ছে যেন আমাদের পিছু পিছু কেউ আসছে। কি বলিস? এই বলে সুজয় আর প্রীতম পিছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। ওই কাউকেই তো দেখা যাচ্ছে না। তাই তো, এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। মনে হয় আমারই মনের ভুল ছিল। চল, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে চল। বাবা তোরা চলে এসেছিস? হ্যাঁ মা। চল বাবা চল, ঘরের ভিতরে চল। মাঝি, আমাদের এইভাবে ফেলে রেখে যেও না, আমাদের নিয়ে যাও মাঝি। ও মাঝি, বেঁচে গেলি মাঝি, আজও তুই বেঁচে গেলি। মাঝি পেছন থেকে আসা কোনো কথাই জবাব না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মাঝি চলে যেতেই মাঝির নৌকার উপর কালো কালো কিছু মানুষের ছায়ামূর্তি দেখা গেল। পরের দিন সকালবেলা সুজয় আর প্রীতম গ্রাম ঘুরতে বের হয়। প্রীতম আর সুজয় হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে গিয়ে বসে। সেখানে আগে থেকে নগিন, গণেশ আর ভোলা ছিল। আরে সুজয়, তুই কখন আসলি বাড়িতে? এই তো কাল সন্ধ্যায় এসেছি। হ্যাঁ বাড়িতে আসবি একবার বলবি না, আমরা যাইতাম তোদের এগিয়ে নিয়ে আসতে। আমি মনে হচ্ছে এই গ্রামের রাস্তা চিনি না যে তোরা আমাকে
এসেছিস? আমরা তো একটা পিকনিক করার সিদ্ধান্ত নিচ্ছিলাম। পিকনিক? বাহ, বেশ হবে তো। গ্রামে ঘুরতে এসে রাতের বেলা পিকনিক বেশ জমবে। তা মন্দ বলিসনি। তা কবে করবি তোরা পিকনিক? তুই যদি বলিস আজ রাতেই হবে, তা সুজয় কোথায় পিকনিক করা যায় বলতো? কেন, গ্রামে এত সুন্দর নদী থাকতে পিকনিক করার জায়গার কোনো অভাব হয়? নদীর পাড়ে বেশ হবে। এই চাঁদনি রাতে নদীর পাড়ে পিকনিক জমবে বেশ। তাহলে আজ রাতেই হচ্ছে তো পিকনিক? হবে মানে কি? নিশ্চয়ই হবে। সেই দিন রাতে সব বন্ধুরা মিলে নদীর পাড়ে গেল পিকনিক করতে। নগেন, গণেশ, ভোলা রান্না করা নিয়ে ব্যস্ত ছিল। প্রীতম হাঁটতে হাঁটতে নদীর ঘাটে রাখা একটা নৌকায় গিয়ে বসে। আরে বাহ, নৌকার তো কোনো মাঝি দেখছি না। যাই, এই সুযোগে একটু নৌকাটা চালিয়ে দেখি কেমন লাগে। এই বলে প্রীতম নৌকার বোটে ধরে যেই নৌকা চালাতে যাবে, এমন সময় সুজয় সেখানে এসে বলে, কি রে, তুই নৌকায় কি করছিস? দেখছি নৌকায় কোনো মাঝি নাই, তাই ভাবলাম একটু নৌকা চালাই। নেমে আয় বলছি, নেমে আয়, তোর নৌকা চালাতে লাগবে না। আরে কিছু হবে না, আর আমি বেশি করে যাব না। ঠিক আছে, নদীর মাঝে যাস না কিন্তু। আর শোন, আমি ওই দিকটায় গেলাম, তুই কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। এই বলে সুজয় হাঁটতে হাঁটতে নগেন ভোলাদের কাছে চলে যায়। আর এইদিকে প্রীতম নৌকা চালাতে চালাতে নদীর মাঝের দিকে যায়। এই যে সুজয়, তোর বন্ধু কোথায় গেল? ওর শখ হয়েছে নদীতে নৌকা চালাবে, তাই ও নদীতে নৌকা চালাচ্ছে। বলিস কি, নৌকা চালাচ্ছে? তুই জানিস না রাতের বেলা এই নদীতে কেউ নৌকা চালায় না? কেন, কি হয়েছে? আমি তো কিছুই জানি না। এই নদীতে যে রাতে নৌকা চালায় সে আর প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারে না। আরে ধুর, তোদের এই আজারে কথা বাদ দে তো। দেখবি ঠিক সময়ও চলে আসবে। তোরা এখন তোদের কাজে মন দে তো। এই বলে সুজয় ভোলাদের সাথে রান্না করতে শুরু করে। এইদিকে প্রীতম নৌকা চালাতে চালাতে নদীর মাঝে চলে আসে। এই রে, আমি তো দেখছি নদীর মাঝে চলে এসেছি। যাই যাই, তাড়াতাড়ি ফিরে ফিরে যাই। কোথায় যাচ্ছ মাঝি? আমাদের নিয়ে যাবে না? কে কথা বলে? এই দিকে তুই দেখিস মাঝি? দেখ না, তোর সামনে বসে আছে। একদম সামনের দিকে তাকিয়ে দেখি তার সামনে একটা সুন্দরী মেয়ে বসে আছে। হঠাৎ এত সুন্দরী একটা মেয়ে নৌকায় বসে আছে দেখে প্রীতম কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না। কি দেখছি এমন করে? আমাকে একটু গাড়ি পার করে দিবেন? আপনি হঠাৎ মানে কি করছেন এসব? আমাকে দেখে কি আপনার ভয় করছে? না মানে হঠাৎ আপনি কোথা থেকে আসলেন? আর আপনি বা কে? আমি তো নদীতেই থাকি। আপনি নদীতে থাকেন মানে? কি বলছেন কি? হ্যাঁ, আমি এই নদীতেই থাকি। আর এখানে যে মাঝিরা আসে, আমি তাদের আমার কাছেই রেখে দিই। মেয়েটার এমন কথা শুনে প্রীতম ভয়ে কাঁপতে থাকে। কি করবে আর কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় হঠাৎ আকাশে কালো মেঘে হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়। ওরা আসছে, ওরা আসছে। ওরা সবাই আসছে। মেয়েটা হাসতে হাসতে কোথায় যেন উধাও হয়ে যায়। মেয়েটা চলে যাওয়ার সাথে সাথে প্রীতম তার নৌকা জোরে জোরে চালাতে শুরু করে। কিন্তু প্রীতম যতই বৈঠা মারুক না কেন, নৌকার সামনের দিকে এগোয় না। এই বলে প্রীতম পেছন ফিরে তাকিয়ে দেখে একটা কঙ্কাল জলের মধ্যে থেকে হাত বের করে
তারা নৌকাটা টেনে ধরে রেখেছে। ওরে বাবারে, ভূত! আমি এখন কি করব? দেখতে দেখতে কঙ্কালটা প্রীতমের নৌকাটা উল্টে দেয়। প্রীতম জলের মধ্যে পড়ে যায়। তারপর প্রীতম জোরে জোরে সাঁতরাতে শুরু করে। প্রীতম সাঁতরাতে সাঁতরাতে নদীর পাড়ে চলে আসে। এসে দেখে সুজয় আর তার বন্ধুরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। ওই তো প্রীতম আসছে। হ্যাঁ হ্যাঁ, প্রীতম ফিরে এসেছে। প্রীতম সুজয়দের কাছে এসে হাঁপাতে থাকে। তখন নদীর মধ্যে থেকে বিকট হাসির শব্দ ভেসে আসতে শুরু হয়। বলেছিলাম ওই নদীর পাড়ে পিকনিক করব না, তোরা শুনলি না আমার কথা? হয়েছে, অনেক পিকনিক করা হয়েছে, এবার সবাই এখন এখান থেকে পালা। এই বলে সবাই সেই রাতে নদীর পাড় থেকে বাড়িতে ফিরে যায়। রাতে ঘটে যাওয়া ঘটনা পরের দিন গ্রামের সকলের মুখে মুখে হয়ে যায়। এরপর থেকে গ্রামের কেউ আর নদীতে রাতের বেলা নৌকা চালাতে যেত না। রাত হলেই নদী থেকে ভেসে আসতে শুরু হয় অনেকগুলো মানুষের কান্নার শব্দ।